জুলাই আগস্টের সময় অনেকে আহত হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং সেই আহতরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। সেই কাতরানো অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় কিন্তু তারা তাদের যে সুচিকিৎসা রয়েছে সেই সুচিকিৎসার দাবিতে কিন্তু তারা আন্দোলন করে গেছেন এবং আজও কিন্তু সেই আন্দোলন ছিল। এবং যদি বলি যে সন্ধ্যার পর থেকে বিশেষ করে বলি যে রাত 11টা নাগাদ কিন্তু এই আন্দোলন কিন্তু অনেকটাই উত্তপ্ত ছড়ায় এবং সেই জায়গা থেকে যদি বলি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে কিন্তু তারা প্রথমে অবস্থান করলেও সেখানে পুলিশি ব্যারিকেড এবং সেনাবাহিনীর যে অবস্থান সেই অবস্থান ভেঙে কিন্তু তারা ডক্টর ইউনূসের যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনায় কিন্তু এসে তারা কিন্তু অবস্থান নেন এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে এই যে আন্দোলনকারীদের সাথে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন। আসলে এই যে ঘটনা প্রেক্ষাপটগুলো হয়েছে আসলে কিভাবে কি হয়েছে আমরা একটু জানতে চাইবো। আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী মিরাজউদ্দিন এবং অপর পাশে রয়েছেন হুমায়ুন কবির এবং তাদের সাথে আমরা আসলে আলোচনা করব আজকের বিষয়টা কিভাবে হয়েছে এবং কি কি ঘটেছে। প্রথমে জানতে চাইবো মিরাজউদ্দিনের কাছে, একটু বলবেন যে এই যে ঘটনাগুলো ঘটলো আসলে প্রথম পর্যায়ে কিভাবে ঘটলো এবং এখন কি দেখলেন, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। যদি বলে রাখি সেটা হচ্ছে গতকাল মধ্যরাতেও কিন্তু যে শ্যামলী যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু এই আহতরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের যে দাবি সেটা হচ্ছে উন্নত চিকিৎসা এবং তারা যে আহত হয়েছে সে আহতের ক্ষতিপূরণ, এছাড়াও তাদের পূর্ণ বাসস্থানের দাবি নিয়ে মোট 7টি দফা দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করে আসছেন গতকাল রাত থেকে। সর্বশেষ আমরা যেটি দেখেছি যে তারা শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে থেকে ঠিক তারা এই যমুনার অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা হন। পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড দেওয়া হয় এবং সেখানে কিন্তু তারা অবস্থান নেয়। আমরা দেখেছি যে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছিল। তারা বলছিলেন যে কোনো ধরনের সমন্বয় কিংবা কেউ যদি তাদের এখানে এসে কোনো ধরনের আশ্বাস দেয় তবু তারা মানবেন না যতক্ষণ পর্যন্ত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন, বিশেষ করে নাহিদ এবং আসিফ, এই দুজনের মধ্যে যে কোনো একজন এসে যদি তাদেরকে এই বিষয়ে আশ্বাস দেন তাহলে তারা এখান থেকে হাসপাতালের দিকে অথবা যার যার বাসস্থান সেখানে কিন্তু তারা যাবেন। কিন্তু আমরা দেখেছি এবং তারাও যেমনটি বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা যারা রয়েছেন তারা কেউ তাদের সাথে যোগাযোগ করতে আসেন নাই। পরবর্তীতে আমরা দেখলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ কারওয়ান বাজার থেকে শাহবাগ যাওয়ার যে রোডটি সেই রোডটি কিন্তু তারা ব্লক করে দেয় এবং যার কারণে কিন্তু পুরো রাজধানী যেহেতু গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গায় কিন্তু ব্লক করে দেওয়ার পরে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এরপর আমরা দেখেছি যে তাদের মধ্যেও কিন্তু যে আহত যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু নিজেদের মধ্যে কিন্তু হতাহতি হয়েছে। নিজেদের মধ্যে কেউ এক পক্ষ কেউ বলছেন চলে যাবেন, কেউ বলছেন এখানে অবস্থান করবেন, কেউ বলছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করবেন। এই নিয়ে তাদের মধ্যে কিন্তু হট্টগোল সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে পুলিশের ব্যারিকেড যেটি ছিল, পুলিশ বলেছিলেন যে যেহেতু অবস্থান নেওয়ার জন্য এবং সরকারের যারা উচ্চ পদস্থ যারা রয়েছেন কর্মকর্তা তারা যোগাযোগ করছেন, কিন্তু আহত যারা রয়েছেন তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে কিন্তু যখন পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ভিতরে যাতে না ঢুকে তাদের সামনে কিন্তু দাঁড়ানোর পরও কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের ব্যারিকেড ভেঙেও কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছিলেন এবং যেমনটি দেখেছেন এখন পর্যন্ত তারা ভিতরে রয়েছেন, অধিকাংশ কিন্তু তারা চলে গেছে। ভিতর বলতে আপনি কোন অংশটা বোঝাচ্ছেন? আমি ভিতর বলতে বুঝাচ্ছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে থেকে অর্থাৎ যমুনার অভিমুখে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেই বাসভবনের সামনে যে রোডটি অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে একেবারে মৎস্য ভবন যাওয়ার যে রোডটি সেই রোডের ভিতরে, হ্যাঁ ভিআইপি রোড বলে যেটা, ওটাতে ভিতরে প্রবেশ করে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাইবো এই যে আন্দোলন চলছিল আহতদের এবং এই আন্দোলন চলা অবস্থা আমরা দেখতে পেয়েছি যে হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এবং তিনি কিন্তু শিক্ষা যারা আহত ছিলেন তাদের সাথে কথা বলেন। আসলে এই বিষয়ে আমরা আরেকজন সহকর্মী রয়েছেন হুমায়ুন কবির মাসুদ, তার কাছে একটু জানতে চাইবো। হুমায়ুন কবির ভাইকে একটু জানতে চাইবো এই যে আহত যিনি যারা ছিলেন তারা আমরা দেখতে পেয়েছি যে হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এবং তাদের সাথে কথাটা কি অবস্থা দেখলেন সর্বশেষ?
আসলে যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু আমরা দেখছিলাম সন্ধ্যা থেকে অবস্থানের পর যখন 11টা 12টা হলো তারা কিন্তু কিছুটা উগ্র হয়ে যায়। আমরা দেখি যে পুলিশের ব্যারিকেড ভাঙে, তারপরে যখন এই ভিআইপি রোডের যেখান থেকে ডিবি রোড আর হচ্ছে মৎস্য ভবনের যেই তিন মাথার মোড়টা আছে ওইখান থেকে কিন্তু তারা যমুনার অভিমুখে আসে। তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়, তারা একদম যমুনার ভিতরে প্রবেশের চেষ্টা করে। আমরা তারপর দেখি সেনাবাহিনী এসে অবস্থান নেয় এবং তার কিছুক্ষণ পরে আসলে হাসনাত আবদুল্লাহ আসেন। হাসনাত আবদুল্লাহ আসার পরে তাদের মোট 7টি দফা ছিল, যারা আহত হয়েছিল তাদের সেই 7টি দফা তিনি হাসনাত আবদুল্লাহ মনোযোগ দিয়ে শোনেন এবং সেই 7টি দফায় শুধু নন, বাকি যারা আহত ছিলেন, যারা আন্দোলন করছিলেন তাদের কথাও তিনি শুনেছেন। তবে আরেকটি মজার যে বিষয় সেটি হচ্ছে, যারা আন্দোলন করছিলেন হাসনাত আবদুল্লাহ যখন এসে কথা বলেন তখন বলেন যে আন্দোলনকারীদের মধ্যে আপনারা অনেকেই রয়েছে যারা এই আন্দোলনটাকে এই সরকারের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা পায়তারা করছে, এবং যারা আন্দোলন করছে তারা নাকি হাসনাত আবদুল্লাহর কাছে গিয়ে এমন প্রস্তাবনাও দিয়েছেন যে 50 লাখ টাকার বিনিময়ে আন্দোলনটা বন্ধ করাতে চান। তবে যারা মূলত যারা আহত, যারা আসলে এই আন্দোলনটা করছিলেন, তারা হাসনাত আবদুল্লাহকে সাফ জানিয়ে দিয়েছেন তারা এমনটা কিছু চান না। তারপরে কিন্তু তারা মূলত তাদের যে 7 দফা লিখিত দাবি, সেই লিখিত দাবিতে হাসনাত আবদুল্লাহকে দেন এবং হাসনাত আবদুল্লাহ সেগুলো সব কয়টি পড়ে তারপরে কিন্তু তারা আরো বলেন যে যদি কোনো কিছু সংযোজন করতে হয় বা সংবর্ধন করতে হয় সেটাও হাসনাত আবদুল্লাহ করবেন। তারপরে কিন্তু হাসনাত আবদুল্লাহ সেগুলো পড়ে বেশ কয়েকটি দাবি তিনি তাৎক্ষণিক মেটানোর চেষ্টা করেছেন, এই সপ্তাহের মধ্যেই। আর তাদের মধ্যে বেশ কয়েকটি দাবি ছিল যে দাবিগুলো আসলে চলমান প্রক্রিয়ার মধ্যে, যেমন হচ্ছে যারা আওয়ামী সরকারের দোসর ছিল বা বর্তমানে হচ্ছে আপনার বিভিন্ন সরকারি চাকরিতে রয়েছে তাদেরকে চিহ্নিত করে হচ্ছে আপনার আইনের আওতায় নিয়ে আসা। তো এই যে চলমান যে প্রক্রিয়াগুলো রয়েছিল সেই চলমান প্রক্রিয়াগুলো ধীরে ধীরে চলবে, আর যেগুলো দ্রুত নেওয়া সম্ভব সেই প্রক্রিয়াগুলো কিন্তু তিনি বলেছেন এই সপ্তাহের মধ্যেই সেগুলো নেবে। সেগুলো হচ্ছে আপনার এই পুনর্বাসনের ব্যবস্থা, তাদের চিকিৎসা যে ব্যবস্থাগুলো রয়েছে এই যেগুলো রয়েছে 7টার মধ্যে সেগুলো দ্রুত নেওয়ার কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সেই জুলাই আগস্টের পর থেকে কিন্তু চলছিল, এবং জুলাই আগস্টের পরে যারা আহত হলেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে শ্যামলী থেকে যে আগারগা রোডটি রয়েছে এর আগেও কিন্তু তারা সেখানে অবরোধ করেছিলেন এবং সেখানে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু করেছিলেন, এবং এরপরে কিন্তু বিভিন্ন সময় কিন্তু তারা এই আন্দোলনগুলো কিন্তু চালিয়ে গিয়েছেন। এবং আজ কিন্তু যেটা বলছিলাম যে আজকে কিন্তু সেই আন্দোলনটা অনেকটাই কিন্তু উত্তপ্ত ছড়িয়েছে। এবং আজকে আরো একটু জানতে চাইবো যে আমাদের সহকর্মী মিরাজউদ্দিনের কাছ থেকে, এই যে আন্দোলনটি চলছিল আসলে কি মনে হয় যে এই যে আহতদের যে দাবি কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়, বা আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি যদি একজন নাগরিক হিসাবে যদি বলে রাখি, সেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে যাদের সবচেয়ে বড় অবদান ছিল তারাই হচ্ছে এই আহতরা। তো সেই জায়গা থেকে এর আগে কিন্তু কয়েকবার তারা পঙ্গু হাসপাতালের ঠিক সামনে কিন্তু অবস্থান নিয়েছিল মধ্যরাতে। তারা আবার কিন্তু নতুনভাবে কিন্তু আবার তাদের আন্দোলন করে আছে। তবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যে আসলে যে তাদের নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার যে একটি ফাউন্ডেশন তৈরি করেছিলেন, জুলাই ফাউন্ডেশন, ইতিমধ্যে আপনি জানেন যে সবাইকে এখান থেকে কিন্তু আর্থিক সহযোগিতা দেওয়া হয়। সেই জায়গা থেকে কিন্তু এখানে যারা আন্দোলনে এসেছেন সবাইকে কিন্তু আর্থিক সহযোগিতা করা হয়েছে, এবং তাদের মধ্যে আমরা দেখেছি যে যাদের বেশি গুরুতর অসুস্থ তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে কিন্তু ইতিমধ্যে কয়েকজনকে নেওয়া হয়েছিল। তবে সরকার হাসপাতালগুলোর যে চিকিৎসক যারা রয়েছেন তারা দেখেন যে সবচেয়ে বেশি যিনি অসুস্থ তাকে সিলেক্ট করে কিন্তু দেশের বাইরে নেওয়া যাওয়া হয়। তবে এখানে যারা এসেছেন তারা অভিযোগ করছেন যে এখন পর্যন্ত তাদের তেমন কোনো হাসপাতালে উন্নত চিকিৎসা করা হচ্ছে না। তবে আমার মনে হয় এদের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখা উচিত। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যমুনার সামনে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম, এবং দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সব বাহিনীর পক্ষ থেকে যে কঠোর নিরাপত্তা যে জায়গাটি রাখা হয়েছিল, এই মুহূর্তে কিন্তু সেই নিরাপত্তাটি অনেকটাই কিন্তু শিথিল করা হচ্ছে। অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে এই যে ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা রয়েছে সেই যমুনা এলাকা থেকে কিন্তু তারা চলে গিয়েছেন, এবং এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন এখান থেকে কিন্তু চলে যাচ্ছেন। তবে এখন একটি বিষয় যদি বলে রাখি যে এই যে হাসনাত আবদুল্লাহ এবং এখানে যারা আহত ছিলেন তাদের মধ্যে যে বাকবিতণ্ড হচ্ছিল সেখানে কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু তারা বলেছেন, এবং সেখানে হাসনাত আবদুল্লাহ যেটি বলছিলেন যে আপনাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া কিন্তু শুধুমাত্র আমরাই পূরণ করতে পারবো। অর্থাৎ
20%-এর জায়গায় আমরা 15% করতে পারবো অথবা 18% করতে পারবো। তবে সেই জায়গা থেকে যদি অন্য সরকার আসে বা অন্য কেউ আসে, সেক্ষেত্রে সেটি অন্য কেউ এত আহতদের নিয়ে কাজ করবেন এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং সেটি কিন্তু আহতদেরকে বলেছেন। এমন অনেক বিষয় নিয়ে কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু এই যে আহত যারা ছিলেন এবং তাদের সাথে কিন্তু তার কথাবার্তা হয় এবং আহতরাও কিন্তু বিভিন্ন দাবি দাওয়া, যেটি আমাদের সহকর্মীরা বলছিলেন যে প্রায় 60টি দাবি দাওয়া কিন্তু তিনি পেশ করেন এবং আহতদের পক্ষ থেকে দাবি দাওয়া পেশ করেন এবং এই 60টি ব্যতীতও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শুনতে পেয়েছি যে আরও বেশ কয়েকটি কিন্তু দাবি দাওয়া তারা কিন্তু পেশ করেন এবং সেই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন যে এই যে দাবি দাওয়া যেটি রয়েছে সেই দাবি দেওয়ার জায়গা থেকে যদি কোনো বর্ধন করা হয় বা কোনো বাড়ানো হয়, সেই জায়গায়ও তারা কাজ করবেন। তো এই ছিল রাজধানীর যে ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে থেকে আজকের যে জুলাই আগস্টে যে আহত, সেই আহতদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আলোচনা। কালের কণ্ঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার কোথাও যুক্ত হবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।